150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 229তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খুঁজাজা প্রেমা। কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ও স্মার্ট প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে উত্তর চীনের তিয়ানজিনে শুরু হয়েছে 2026 বিশ্ব বুদ্ধিমান শিল্প এক্সপো। 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে বিশ্বের 400টিরও বেশি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান, 28টি ফরচুন গ্লোবাল 500 কোম্পানি এবং চীনের 37টি শীর্ষ কর্পোরেশন অংশ নিয়েছে। প্রদর্শনীতে 200টিরও বেশি উদ্ভাবনী সাফল্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য পর্যবেক্ষণ, পুনর্বাসন প্রশিক্ষণ ও ব্রেইন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ছিল বিশেষ আকর্ষণ। বিস্তারিত ফয়সল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীনের উত্তরাঞ্চলীয় থিয়েনচিনে হয়ে গেল 2026 বিশ্ব বুদ্ধিমান শিল্প এক্সপো। 4 দিনের এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে থিয়েনচিন ও ছংছিং প্রশাসন। স্মার্ট ইন্ডাস্ট্রি খাতে জ্ঞান বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই প্রদর্শনী। এবারের বুদ্ধিমান শিল্প প্রদর্শনীতে ছিল 6টি থিম ভিত্তিক অঞ্চল, যার মধ্যে ছিল কোর এআই প্রযুক্তি, এমবডিড ইন্টেলিজেন্স ও স্মার্ট লিভিং। পাশাপাশি ছিল একটি নিমজ্জিত অভিজ্ঞতা অর্জনের অঞ্চল, যেখানে স্মার্ট প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন ও পণ্য প্রদর্শিত হয়েছে। এই বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একই সঙ্গে পেশাদার ও সর্বজনীন। একজন পেশাদার ক্রেতা কিংবা একজন বিজ্ঞানী উভয়ই এখানে তাদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি খুঁজে পাবে। এক্সপোয় অংশ নিয়েছিল ফরচুন গ্লোবাল 500 কোম্পানির 28টি প্রতিষ্ঠান, চীনের শীর্ষ 500 প্রতিষ্ঠানের মধ্যে 37টি প্রতিষ্ঠান এবং 400টিরও বেশি স্মার্ট ইন্ডাস্ট্রি কোম্পানি। এবারের আয়োজনে আরও ছিল এআই থিম ডে, এন্টারপ্রাইজ ইকোলজি কনফারেন্স, বাজার ভিত্তিক ফোরাম, ব্র্যান্ড প্রতিযোগিতা, বিনিয়োগ প্রচার এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এক্সপো চলাকালে থিয়েনচিনে 85টি গুরুত্বপূর্ণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। কাঠামো নির্ভর বুদ্ধিমত্তা বা এমবডিড এআই, মূল এআই প্রযুক্তি, বুদ্ধিমান সংযুক্ত যানবাহন, নিম্ন উচ্চতার অর্থনীতি ও বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধান, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং এবং স্মার্ট লিভিংয়ের জন্য 6টি বিশেষ জোন ছিল প্রদর্শনীতে। নজর কেড়েছে এমন কিছু রোবট যেগুলো কফি তৈরি, সকালের নাস্তা বানানো, রান্না করা এবং ক্লাসিক্যাল চীনা বোর্ড গেম গো খেলতে পারে। এমনকি বক্সিং করতে সক্ষম রোবটও ছিল এতে। আরেকটি বিশেষ আকর্ষণ ছিল সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম একটি হুইল চেয়ার। প্রদর্শনী এলাকায় ছিল বেশ কয়েকটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই পণ্য। এগুলোই ছিল স্বাস্থ্য পর্যবেক্ষণ, চোখ পরীক্ষা, খেলাধুলায় সহায়তা এবং পুনর্বাসন প্রশিক্ষণের সুবিধা। মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস একটি বহুশাস্ত্রীয় গবেষণার ক্ষেত্র। আমাদের বিভিন্ন শাখার বিজ্ঞানীদের একত্রিত হয়ে মতামত বিনিময় করে নতুন ধারণা তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। মস্তিষ্কের প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা জানতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের এক ছাদের নিচে এনেছে এই এক্সপো। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করল চীন। 210 দিনের ঐতিহাসিক মহাকাশ যাত্রা সফলভাবে শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের সেনজৌ 21 মিশনের 3 নভোচারী। এটি চীনের মহাকাশ স্টেশনে কোনো একক গ্রুপ বা দলের সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানের নতুন রেকর্ড।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা জানিয়েছে 3 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছে। শenzhou 21 মিশনের অর্জন নিয়ে জানাচ্ছেন আফরিন মিম। 210 দিনের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে সম্প্রতি নিরাপদে পৃথিবীতে ফিরেছেন চীনের shenzhou 21 মিশনের 3 নভোচারী। চীনের মহাকাশ স্টেশনে একক ক্রু বা দল হিসেবে এটি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানের নতুন রেকর্ড। চীনের মানববাহী মহাকাশের সংস্থা জানিয়েছে মিশন কমান্ডার চ্যাংলু, নভোচারী উ ফেই এবং পেলোড বিশেষজ্ঞ চাং হংচাং সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের shenzhou 21 মিশনটি শতভাগ সফল হয়েছে। 2025 সালের 1 নভেম্বর থিয়াংকং স্পেস স্টেশনে প্রবেশ করেছিলেন এই নভোচারীরা। কক্ষপথে প্রায় 7 মাস অবস্থানকালে এই দল মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা এবং প্রযুক্তির ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। মিশনের বড় মাইল ফলকগুলোর একটি ছিল কক্ষপথের সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও কৃত্রিম পরিবেশে চীনের পক্ষে প্রথম সফল ইঁদুরের প্রজনন পরীক্ষা, যা ভবিষ্যতে মহাকাশে স্তন্যপায়ী প্রাণীর জীবনধারণের পথ সুগম করবে। এছাড়া মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে তৈরি করা হয়েছে বিশেষ ইন্ডিয়াম সেলেনাইট ক্রিস্টাল, যা দিয়ে পৃথিবীতে তৈরি সেমিকন্ডাক্টরের চেয়েও উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রানজিস্টর প্রোটোটাইপ তৈরি সম্ভব। এছাড়া নভোচারীদের মুখে সূক্ষ্ম নড়াচড়া দেখেই স্বয়ংক্রিয়ভাবে তাদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবস্থা পরিমাপের এক নতুন ইন্টেলিজেন্ট মডেল তৈরি করেছেন গবেষকরা। চীন এবারই প্রথম মহাকাশে অ্যারপোনিক বা মাটি ছাড়া কেবল বাতাসে চেরি টমেটো এবং গম চাষে সফল হয়েছে। পাশাপাশি একটি নতুন লিকুইড প্রপেল্যান্টের সফল ইগনিশন ঘটিয়ে মহাকাশযানের জ্বালানি প্রযুক্তিতেও বড় অগ্রগতি এনেছে এই দল। আবারও আমাদের মাতৃভূমির আলিঙ্গনে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। আমাদের পরিবার, সহকর্মী এবং দেশবাসীর সমর্থন ছাড়া এই দীর্ঘ পথ চলা সম্ভব হতো না। আমার দ্বিতীয় মহাকাশ অভিযান সম্পর্কে শুধু এটুকুই বলবো, একজনের নক্ষত্র সমুদ্রে যাত্রাকে সফল করতে পুরো দলের নিষ্ঠা প্রয়োজন। চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী দিবস উপলক্ষে মিশন কমান্ডার চাংলু একটি বিশেষ স্মারকও পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। shenzhou 21 উৎক্ষেপণের দিন গ্রাউন্ড সাপোর্ট টিমের দেওয়া একটি আপেল তিনি পুরো মিশন জুড়ে পরম যত্নে সংরক্ষণ করেন, যা বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে প্রথম মহাকাশ মিশনেই 3টি স্পেসওয়াক সম্পন্ন করে ইতিহাস গড়েছেন উ ফেই। বর্তমানে তিনি সবচেয়ে কম বয়সী চীনা নভোচারী হিসেবে এই অনন্য কৃতিত্বের অধিকারী। আমার প্রথম মহাকাশ অভিযানে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হওয়া এক বিরাট সম্মান। দেশের আস্থা, পূর্বসূরীদের নির্দেশনা এবং পুরো ক্রুদের সম্মিলিত প্রচেষ্টাই আমাকে এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করতে শক্তি জুগিয়েছে। মহাকাশ স্টেশনে একাধিক জটিল বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা পেলোড বিশেষজ্ঞ চাং হংচাং জানান, মাতৃভূমির কারণেই তার বৈজ্ঞানিক আকাঙ্ক্ষা ও মহাকাশ যাত্রার স্বপ্ন আজ একসঙ্গে বাস্তবায়িত হয়েছে। ভূপৃষ্ঠের গবেষণাগার থেকে চীনের মহাকাশ স্টেশন পর্যন্ত আমাদের এই মহান মাতৃভূমি আমাকে আমার বৈজ্ঞানিক আদর্শ ও স্বপ্নের নিখুঁত সমন্বয় সাধনে সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে এই অর্জনকে ভিত্তি করে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে চীনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। 2025 সালের 31 অক্টোবর উৎক্ষেপণের পর থেকে শুরু করে মহাকাশ বর্জ্যের চ্যালেঞ্জ মোকাবেলা আর তারপর নিত্য নতুন বৈজ্ঞানিক আবিষ্কার সব মিলিয়ে shenzhou 21 মিশনটি চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন স্বর্ণযুগ সৃষ্টি করল। আফরিন মিম, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদ্যুৎ ব্যবস্থার সমন্বয়ে নতুন এক যুগে প্রবেশ করছে চীনের প্রযুক্তি খাত। একদিকে AI ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্যবহার হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, অন্যদিকে স্মার্ট গ্রিড পরিচালনায় কাজে লাগানো হচ্ছে AI প্রযুক্তি। একই সময়ে দেশটি চালু করেছে প্রথম পূর্ণাঙ্গ সবুজ AI কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা কম খরচে ও পরিবেশ বান্ধব উপায়ে কম্পিউটিং সেবা দেবে। ফয়সল আব্দুল্লাহর আরেকটি প্রতিবেদনে। একদিকে এআই এর ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ গ্রিড পরিচালনায় এআই প্রযুক্তি যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও স্মার্ট করছে চীন। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ভবিষ্যৎ উন্নয়নের জন্য যে 51টি গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্র নির্ধারণ করেছে, তার অন্যতম হল এআই ও বিদ্যুৎ শিল্পের এই দ্বিমুখী সমন্বয়। দেশজুড়ে কম্পিউটিং সেন্টার ও বিদ্যুৎ গ্রিড একে অপরের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে, আর এই ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে চীনের প্রযুক্তি নগরী খ্যাত শেনচেন। আমরা কুয়াংশি ও ইউনান থেকে প্রায় 5 কোটি কিলোওয়াট ঘন্টা সবুজ বিদ্যুৎ কিনেছি, যা শেনজেনের ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টার পরিচালনায় ব্যবহার করা হচ্ছে। আমরা আরও সবুজ বিদ্যুৎ ক্রয়ের পরিকল্পনা করছি। এ বছরের শেষ নাগাদ নতুন সব প্রকল্প শতভাগ আমদানিকৃত সবুজ বিদ্যুতে পরিচালনার লক্ষ্য রয়েছে। এটি চীনের ইতিহাসে প্রথম সরাসরি আন্তঃপ্রাদেশিক সবুজ বিদ্যুৎ বাণিজ্য, যেখানে শত শত কিলোমিটার দূরে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ পশ্চিম থেকে পূর্বাঞ্চলে সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে গ্রেটার বে এরিয়ার ডেটা সেন্টারগুলোতে পৌঁছাচ্ছে। বিদ্যুতের চাহিদার শীর্ষ সময়ে এআই মুহূর্তের মধ্যে অতিরিক্ত চাপযুক্ত বা ওভারলোডেড সঞ্চালন লাইন শনাক্ত করতে পারে এবং সংশ্লিষ্ট তথ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়। এরপর নিয়ন্ত্রণ কেন্দ্র এআই এর সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় প্রতিক্রিয়া নির্দেশনা তৈরি করে। অন্যদিকে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোহট শহরে প্রথম ফুল স্ট্যাক গ্রিন এআই কম্পিউটিং প্ল্যাটফর্ম চালু হয়েছে। এর লক্ষ্য হল আঞ্চলিক কম্পিউটিং পরিষেবা প্রসারিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণকারী ব্যবসাগুলোর জন্য খরচ কমানো। প্ল্যাটফর্মটি কম্পিউটিং পাওয়ার শিডিউলিং, মডেল অ্যাক্সেস এবং টোকেন ট্রেডিংয়ের মতো ফাংশনগুলোকে একীভূত করে সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও নানা কোম্পানিকে দিচ্ছে এন্ড টু এন্ড পরিষেবা। অন্যদিকে উন্নত প্রযুক্তির কারণে ট্রান্সফরমার খাতেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে চীন। বৈশ্বিক ট্রান্সফরমার উৎপাদনের প্রায় 60% এখন চীনের দখলে। জিয়াংশু প্রদেশের ছাংচু শহর এখন বিশ্বের ট্রান্সফরমার রাজধানী নামে পরিচিত। শহরের বিভিন্ন কারখানায় উৎপাদিত হাজার হাজার ট্রান্সফরমার ছড়িয়ে যাচ্ছে বিশ্বের 108টি দেশে। এই কাজে চীনের উৎপাদনের গতি ও মানের প্রশংসা করে আসছেন আন্তর্জাতিক ক্রেতারা। তাদের মতে অন্যান্য অনেক দেশের তুলনায় চীনের সরবরাহ সময় অনেক কম এবং খরচও প্রতিযোগিতামূলক। এই ট্রান্সফরমারটি আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেনারেটর স্টেপ আপ ট্রান্সফরমার। এআই ডেটা সেন্টার, সুপার কম্পিউটিং সুবিধা এবং আধুনিক ডিজিটাল অবকাঠামোর জন্য প্রয়োজন অত্যন্ত স্থিতিশীল ও উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ। চীনের বিদ্যুৎ খাতের প্রযুক্তিগুলো ঠিক এই চাহিদাগুলোই পূরণ করে চলেছে। ফয়সল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ঝোলুমলাংমা বা এভারেস্টে এক ঐতিহাসিক বৈজ্ঞানিক সাফল্য পেয়েছে চীন ও নেপাল। নেপাল অংশ থেকে পর্বতটির চূড়ায় প্রথমবারের মতো বরফ কেটে গভীর থেকে নমুনা সংগ্রহের কাজ বা আইস কোর ড্রিলিং সফলভাবে শেষ করেছে দুই দেশের একটি যৌথ অভিযাত্রী দল। আফরিন মিমের আরেকটি প্রতিবেদন।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ঝুমোলাংমা বা এভারেস্টে এক ঐতিহাসিক বৈজ্ঞানিক সাফল্য পেল চীন ও নেপাল। নেপাল অংশ থেকে পর্বতটির চূড়ায় প্রথমবারের মতো পূর্ণ গভীরতার বরফ কোর ড্রিলিং সম্পন্ন করেছে দুই দেশের একটি যৌথ অভিযাত্রী দল। এই রোমাঞ্চকর অভিযান চলাকালে দলটির বিজ্ঞানীরা ঝুমোলাংমার দক্ষিণ ঢালের ৬,০০০ মিটার উচ্চতা থেকে শুরু করে ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার মূল চূড়া পর্যন্ত বিভিন্ন ধাপে বরফ ও তুষারের মূল্যবান নমুনা সংগ্রহ করেন। একই সঙ্গে পর্বতচূড়ার বরফ গুহার তাপমাত্রা পরিমাপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং এই অভিযান শেষে গবেষক দলের সব সদস্য নিরাপদে এভারেস্টের দক্ষিণ ঢালের বেস ক্যাম্পে ফিরে এসেছেন। তবে ফেরার পথেও থেমে থাকেনি তাদের গবেষণা। বিভিন্ন উচ্চতা থেকে তারা আরও কিছু অতিরিক্ত বরফ ও তুষারের নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত এই বিশেষ নমুনাগুলো অত্যন্ত সতর্কতার সাথে একদম কম তাপমাত্রায় বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হবে। বিজ্ঞানীরা বলছেন, এই বরফ ও তুষার বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন, হিমবাহের বিবর্তন এবং চরম উচ্চতায় বায়ুমণ্ডলের নানা রহস্য উন্মোচন করা সম্ভব হবে। আফরিন মিম, সিএমজি বাংলা। জীবনী শক্তির অদম্য উদাহরণ সাংহাইয়ের ১০৩ বছর বয়সী নারী সু। হিপ প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচার হয়েছে তার। এই শুধু চীনের আধুনিক চিকিৎসার সাফল্যের কথা নয়, বরং পার্থক্যকে পরাজিত করে বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরণারও গল্প। শতবর্ষ পেরিয়েও হার না মানা জীবনী শক্তি। এক সকালে বিছানা থেকে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যান ১০৩ বছর বয়সী নারী সু। এরপরই শারীরিক যন্ত্রণা, নড়াচড়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদিও বয়সকে হার মানিয়ে চিকিৎসকদের সহায়তায় নতুন করে সুস্থতার পথে। চীনের সাংহাইয়ের এই প্রবীণ নারীর গল্প এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। চীনের ব্যস্ততম সাংহাইয়ে ১০০ বছর বয়সী এই নারীর সফল হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচার শেষে ধীরে ধীরে সুস্থতার পথে। এই বয়সে আংশিক হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড বলেও মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাংহাইয়ের বাসিন্দা এই প্রবীণ নারী দুর্ঘটনার পর প্রথমে বিষয়টিকে ক্লান্তিজনিত সমস্যা মনে করলেও দিন শেষে তিনি বাম পা ও পায়ের পাতা নড়াতে পারছিলেন না। এমনকি মোজা পরাটাও তার জন্য কঠিন হয়ে পড়ে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন চিকিৎসকের। আমি প্রথমে ভেবেছিলাম দিনের বেলা বাড়ির কাজ করে রাতে ক্লান্ত হয়ে পড়ার কারণে এমনটা হচ্ছে। পরে দেখি পা নাড়াতে পারছি না এবং যখন মোজা পরার চেষ্টা করলাম মনে হলো পা ভেতরে ঢোকাতে পারছি না। হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ফেমোরাল নেক ফ্র্যাকচার, যা কোমরের হাড়ের গুরুতর ভাঙনের একটি ধরন, তিনি সেটিতে আক্রান্ত হয়েছেন। সঠিক সময়ে অস্ত্রোপচার না করলে এ ধরনের রোগীর মৃত্যু ঝুঁকি ৩০ থেকে ৫০% পর্যন্ত হতে পারে। এ ধরনের আঘাত তাৎক্ষণিক প্রাণঘাতী না হলেও দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকলে ফুসফুসে সংক্রমণ সহ পরিস্থিতি আরও জটিলও হতে পারে। রোগীর বয়স বিবেচনায় হাসপাতালের অর্থোপেডিক, হৃদরোগ, অ্যানেস্থেশিয়া এবং পুষ্টি বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন হয়। শারীরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয় বিশেষ চিকিৎসা পরিকল্পনা। গেল ১৮ মে প্রায় ১ ঘন্টা অস্ত্রোপচারে সফলভাবে তার আংশিক হিপ প্রতিস্থাপন করা হয়। এখন সুস্থ হয়ে ওঠার পথে তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ১০৩ বছর বয়সী সুই এখন সবচেয়ে প্রবীণ এবং সম্ভবত সবচেয়ে দৃঢ়চেতা রোগীদের একজন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।
দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmd বাংলা এবং ইউটিউব চ্যানেল CMD বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।